দেখেন এইখানে আমি যেই পেজটা আপনাদের দেখাচ্ছি রাইটিং এর জন্য কিছু ইনস্ট্রাকশন শুরুর দিকেই আমি বলছিলাম অলরেডি, সেটা আবার একটু রিক্যাপ যে রাইটিং আপনার একাডেমিক যারা দিবেন তাদের জন্য একরকম, আর যারা জেনারেল দিবেন তাদের জন্য আরেক রকম ডিফারেন্ট হবে। একাডেমিক যারা দিবে তাদের জন্য রাইটিং এ দুইটা টাস্ক থাকবে, টাস্ক ওয়ান টাস্ক টু। আর একাডেমিক যারা দিবেন জেনারেল যারা দিবেন তাদের রাইটিং এর ক্ষেত্রে টাস্ক টুটা একাডেমিকদের মতোই সেম, একটা এসে রাইটিং 250 ওয়ার্ডে। কিন্তু টাস্ক ওয়ানটা ডিফারেন্ট হয়। টাস্ক ওয়ান হলো আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন বা লেটার লিখতে দেয়, মানে জেনারেলের রাইটিংটা একটু ইজি। আর একাডেমিকের রাইটিংয়ের টাস্ক ওয়ানে আজকে যেগুলো দেখাবো ওইখানে কিছু ফিগার দেয়া থাকে, চার্ট দেয়া থাকে, গ্রাফ দেয়া থাকে, সেইগুলা থেকে আমার একটা ন্যারেটিভ বা একটা ডেসক্রিপশন বানায় এটা এসে লিখতে হয়, কিন্তু সেটার ওয়ার্ড লিমিট হলো 150 ওয়ার্ড। তো মনে রাখা প্রয়োজন, টাস্ক ওয়ানে 150 ওয়ার্ডের কম লিখলে হবে না, টাস্ক টুতে 250 ওয়ার্ডের কম লিখলে হবে না, কারণ এটা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট, এইটুকু লিখতে হবে। আর তার বেশি আপনি যতই লেখেন, তবে 250 যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট দেয়া সেটা আপনি 300 ওয়ার্ডের বেশি লিখবেন না। আবার 150 যেটা সেটা 200 ওয়ার্ডের বেশি লিখবেন না। এখন এত গুনে গুনে তো লেখাও যায় না, আপনি আপনার ফ্লো অনুযায়ী লিখবেন। এবং প্র্যাকটিস হবে বাসায় যখন প্র্যাকটিস হবে আপনার এই টেস্টগুলো, রাইটিং যখন আপনি লিখবেন, একটা টাইম মেনটেনের ব্যাপার থাকে। আর রিয়েল লাইফ কিছু পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব, মানে রিয়েল লাইফ কোয়েশ্চানের স্ক্রিপ্টটা কেমন হয়, প্রতিটা লাইনে আন্ডারলাইন করা থাকে। তো সেইখানে ওই পাতার মধ্যে লিখলে আপনার একটা আনুমানিক মাপ হয়ে যাবে যে আপনার হাতের লেখা, আপনার যে এক একজনের হাতের লেখা চিকন, অনেকের মোটা, তো আপনার 150 ওয়ার্ড কমপ্লিট করতে কয় পেজ লাগে, 2 পেজ না 2.5 পেজ। আবার কারো দেখা যায় ছোট ছোট হাতের লেখা, সে 1.5 পেজেই 150 ওয়ার্ড লিখে ফেলতে পারে। তো যখন আপনি বাসায় লিখবেন, প্র্যাকটিস করবেন এবং আপনার এই ওয়ার্ড লিমিটটা আপনি বুঝে যাবেন যে কত পাতায় হয়, তাহলে মেইন পরীক্ষার সময় আপনার বারবার লেখা থামায় থামায় ওয়ার্ড গুনতে হবে না যে আমার মিনিমাম ওয়ার্ড ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে কিনা। আপনি আপনার টোটাল লেখাটা শেষ করে মনে মনে বুঝে যাবেন যে আমি 2 পেজ 2.5 পেজ লিখছি, তার মানে আমার 150 ওয়ার্ড অবশ্যই কমপ্লিট হয়ে তার থেকে কিছু প্লাস ওয়ার্ড আছে। তার মানে আপনার একটা ক্রাইটেরিয়া ফিল আপ হলো 150 ওয়ার্ডের। আর হলো টাস্ক টু এর জন্য 250 ওয়ার্ডের। এই জিনিসটা বাসায় প্র্যাকটিস করতে হবে। টাইম মেনটেন হলো টাস্ক ওয়ানের জন্য 20 মিনিট, টাস্ক টু এর জন্য 40 মিনিট। কিন্তু আপনাকে তো যখন রাইটিং এর স্ক্রিপ্ট আর আনসার শিটটা দিবে 1 ঘন্টা সময় দিবে, এখন সেটাকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন? আমার সাজেশন হলো যে সবসময় টাস্ক ওয়ানটা আগে আনসার করবেন, টাস্ক টুটা পরে আনসার করবেন। কারণ টাস্ক টুটা হলো বেশি মার্ক, তো ওইটাকে একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে 250 ওয়ার্ডটা আপনি যখন লিখবেন, 250 ওয়ার্ড লেখার পর আপনার হাতেরও তো একটা ফ্লো থাকে। ধরেন সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে পরীক্ষা দিতে গেছেন, তো হাত তো একটু জ্যাম হয়ে আছে, একটু স্লো যাবে প্রথমে। তো 250 ওয়ার্ডেরটা লিখলেন আগে, আপনার হাতটাও ক্লিয়ার হয়ে গেল। তো লাস্টে 20 মিনিট বা 16-17 মিনিটও যদি বাকি থাকে টাস্ক ওয়ানটা, সেটার মধ্যে করে ফেলবেন। তবে এই রিস্কটা নিবেন না, চেষ্টা করবেন যে টাস্ক টুটাকে 35 থেকে 36 মিনিটের মধ্যেই শেষ করে ফেলতে। পরে 4 মিনিট টাস্ক ওয়ানের যে ফিগারগুলো থাকে বা গ্রাফ যেটা, সেটাকে একটু অ্যানালাইসিস করে কিভাবে লেখা যায়। আর যারা জেনারেল দিবেন, জেনারেলের জন্য টাস্ক টুটা সেম টাইপেরই হবে। আপনারাও টাস্ক টুটা আগে আনসার করবেন, কিন্তু তারপরে টাস্ক ওয়ানে যখন যাবেন আপনার হলো খুবই ইজি, একটা সিম্পল লেটার লিখতে হবে। লেটার টাইপ কীরকম হতে পারে যে রাইট এ লেটার ইনফর্মিং ইউর বস অ্যাবাউট ইউর লিভ ফ্রম অফিস। মানে আপনি অফিসে একটা লিভ বা ছুটি নেবেন, সেটার জন্য মানে কারণ এবং যেই মোটামুটি ইনফরমেশনগুলো দেওয়া উচিত সেগুলো বসকে লিখে একটা লেটার লেখা। এগুলো আমরা স্কুল কলেজে সবাই লিখছি। তো জেনারেলে টাস্ক ওয়ানে এই ইজি টাস্কটাই দেয়। তো এই হলো মোটামুটি ওভারভিউ। এখন টাস্ক ওয়ানের কথা অলরেডি বলছি, গ্রাফ, টেবিল, চার্ট, ফিগার্স এরকম থাকে, সেগুলো নিয়ে অর্গানাইজ করতে হয় ডাটাগুলো। অর্গানাইজ কি সেটা আমরা এই যে একটু পর দেখব। তো ডাটার অর্গানাইজেশন মানে হলো যখন আপনি টাস্ক ওয়ানে একটা গ্রাফ বা টেবিল দেওয়া হলো, সেইখানে তো অনেকগুলো ডাটা থাকবে। আপনি তো সব ডাটা নিয়ে কাজ করবেন না, কারণ সবগুলো ডাটা নিয়ে যদি লিখতে যান আপনার লেখা টাস্ক ওয়ানে কমপ্লিটই হবে না।
তো সেই জন্য আপনার কী করতে হবে, আগে পিক অ্যান্ড চুজ। পিক অ্যান্ড চুজ মানে কি, এই জিনিসগুলো একটু লেখেন খাতায়, খাতা নিয়ে বসছেন, পেন্সিল নিয়ে বসছেন, একটু লেখেন। টাস্ক ওয়ানের জন্য প্রথম মানে একটা ক্রাইটেরিয়া বা কি পয়েন্ট হলো পিক অ্যান্ড চুজ। মানে আমি কোন ডাটাটা নিয়ে কথা বলবো আর কোন ডাটার সাথে সেটাকে কম্পেয়ার করবো, ডিফারেন্সগুলো লিখবো। কারণ আমি প্রত্যেকটা ডাটা নিয়ে, প্রত্যেকটা ধরেন একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছে যে ক্লাসের এতগুলো স্টুডেন্টের এই মার্কস, ম্যাথে এত, সায়েন্সে এত, রিলিজিয়নে এত। এখন সব স্টুডেন্টের মার্কস নিয়ে তো আমি কথা বলবো না, আমি হাইয়েস্ট আর লোয়েস্ট যারা তাদেরকে নিয়ে কথা বলবো। বা যেই সাবজেক্টে লেটার মার্ক পাওয়া স্টুডেন্ট বেশি সেই সাবজেক্ট নিয়ে কথা বলবো, আর যেই সাবজেক্টে ফেল বেশি সেই সাবজেক্ট নিয়ে কথা বলবো। যেগুলাতে 50-60 করে পাইছে সেগুলো তো মিডিয়াম রেঞ্জে, সেগুলো তো মানে কোনো ডিফারেন্সই শোনা যাচ্ছে না। টাস্ক ওয়ানের মেন টাস্কটাই হলো এই যে এইখানে যদি আমি একটু এডিট করে দেখাই কালার দিয়ে, এই যে ভালো করে দেখেন, অর্গানাইজ, প্রেজেন্ট অ্যান্ড পসিবলি কম্পেয়ার ডাটা। তো কম্পেয়ার রিজন করতে হবে আপনার। কম্পেয়ার রিজন করতে হলে অবশ্যই তো আপনার টাস্ক ওয়ানের ডাটাগুলো কম্প্যারিজন করতে হবে। আপনার আগে পিক অ্যান্ড চুজ করতে হবে, এটা হলো প্রথম কাজ। তারপর সেই পিক অ্যান্ড চুজের মধ্যে কোনটা হাইয়েস্ট, কোনটা লোয়েস্ট, কোনটা গ্রেটার, কোনটা স্মলার, কোনটা লার্জ নাম্বার, কোনটা স্মল নাম্বার। তো এই জিনিসগুলো হলো কম্পেয়ার করার চেষ্টা করতে হবে, এবং টোটাল যেই ন্যারেটিভ 150 ওয়ার্ড সেটার মধ্যে এভাবে লিখতে হবে। তো এটা গেল একাডেমিকদের জন্য কাজ। আর জেনারেলের জন্য তো লেটারের কথা বলছি, লেটারের কিছু স্টাইল পরে দেখাবো। টাস্ক টুতে যাই। টাস্ক টুতে কি বলছে, বলছে ক্যান্ডিডেটস আর প্রেজেন্টেড উইথ এ পয়েন্ট অফ ভিউ, আর্গুমেন্ট অর প্রবলেম। ওই যে একটা এসে রাইটিং করবেন, তো এসে রাইটিং আপনার একটা প্রবলেম দিয়ে দিবে। যে সাপোজ কিছু গার্ডিয়ান মনে করে যে বাচ্চাদের সোশ্যাল ভ্যালুস বা সামাজিকতার জন্য ফ্যামিলি ইম্পর্টেন্ট, আবার কিছু গার্ডিয়ান মনে করে যে স্কুল হলো এটার জন্য ইম্পর্টেন্ট। তো আপনাকে একটা আর্গুমেন্টের জন্য একটা উদ্দীপক বা স্টেম আপনাকে দিয়ে দিছে। এখন সেইখান থেকে আপনার অ্যাসেসমেন্ট করতে হবে। অ্যাসেসমেন্ট মানে কি, আপনার আলোচনা করার এবং পয়েন্ট অফ ভিউ, মানে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কোনটাকে সঠিক মনে করেন, কোনটাকে ভুল মনে করেন, এবং এর সপক্ষে আপনি কি কি যুক্তি, লজিক, রিজন, এক্সাম্পল দিতেছেন। তারপর এই জিনিসগুলো আপনি জাস্টিফাই ইয়োর অপিনিয়ন, এই জিনিসগুলো লিখতে হবে। তাহলে এভিডেন্স, এভিডেন্স মানে কি, টাস্ক টু এর জন্য আপনার তিনটা মেইন পয়েন্ট। একটা হলো রিজন দিতে হবে, অর্থাৎ আপনি একটা স্টেটমেন্ট দিলেন যে না, আই থিঙ্ক ফ্যামিলি প্লেইজ মোর ইম্পর্ট্যান্ট রোল ইন রেইজিং কিডস ইন এ প্রপার ওয়ে। মানে বাচ্চাদেরকে বড় করার জন্য ফ্যামিলির গুরুত্বটা ইম্পর্টেন্ট। তাহলে এটা আপনি একটা স্টেটমেন্ট দিলেন। এখন এরপরে কি দেবেন, এর সপক্ষে যুক্তি, রিজন দেবেন। রিজন কি, যে কিডসরা মোস্ট অফ দ্য টাইম তাদের ফ্যামিলির সাথেই সময় কাটায়, এবং সেই জন্য ফ্যামিলি মেম্বারদের আচার আচরণ এবং তাদের যেই তারা যেই ন্যারেটিভগুলো শিশুকে বোঝায়, শিশুরা সেটাই অ্যাকসেপ্ট করে ইন ফিউচার। তো এটা রিজন দিলেন। তারপর এভিডেন্ট দিবেন। এভিডেন্ট দিতে পারেন আপনার রিয়েল লাইফ এভিডেন্ট, যে ইন মাই চাইল্ডহুড আমি এটা দেখছিলাম আমার সিনিয়রদের থেকে এরকম, বা কোনো একটা দেশের স্ট্যাটিস্টিক্স দিতে পারেন। তারপর পার্সোনাল দিতে পারেন বা স্ট্যাটিস্টিক কোনো একটা দেশের, তবে কোনো ডেটা দিতে চাইবেন না। মানে অনেকে ডেটা দিতে পছন্দ করে এক্সাম্পল হিসেবে, কারণ এটা বলা হয় অনেকগুলা অনলাইন ইউটিউব চ্যানেলে যে আইএলস তো জ্ঞানের পরীক্ষা না, জাস্ট হলো আপনার ইংরেজি ল্যাঙ্গুয়েজের পরীক্ষা। সো আপনি মন মতো বানায় নিয়ে ডেটা দিতে পারেন, কিন্তু এটা তো একটু মানে ভুল একটা কাজ। আপনি একটা ডেটা জানেন না সঠিকভাবে, কিন্তু তারপরে যদি বলেন যে অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া বা অ্যাকর্ডিং টু ইউনিসেফ এত% চাইল্ড এটা করছে ওটা করছে, তো ভুল ডেটা দেওয়ার দরকার নেই। আপনি নিজের রিয়েল লাইফ এভিডেন্স দিতে পারেন, নিজের চাইল্ডহুড থেকে বা নিজের সোসাইটি থেকে বা নিজের দেশ থেকে, নিজের এই এই হলো উদাহরণের জায়গা এভিডেন্স। তাহলে স্টেটমেন্ট, রিজন, এভিডেন্স বা এক্সাম্পল, এই তিনটা জিনিস টাস্ক টুতে দিতে হবে। এখন রইল বাকি অন্য কথায় যাই। তারপর বলছে ক্যান্ডিডেটস আর অলসো অ্যাসেসড অন দেয়ার এবিলিটি টু রাইট ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট স্টাইল। অ্যাপ্রোপ্রিয়েট স্টাইলটা কি, মানে আপনার
সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে কিনা, গ্রামার ঠিক আছে কিনা। দেখেন আইএলসের এই যে এতক্ষণ পর্যন্ত আমরা লিসেনিং, রাইটিং, লিসেনিং, স্পিকিংয়ে গ্রামাটিক্যাল আপনার জাজমেন্ট করার সুযোগ আছে, কারণ আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে হবে। টেন্স, ভয়েস, এগুলো ঠিক আছে কিনা দেখবে। কিন্তু লিসেনিং এবং রিডিংয়ে কিন্তু গ্রামারটা ওইভাবে জাজ করা যায় না, কারণ আপনার হলো জাস্ট আনসার করা প্যাসেজ পড়ে বা অডিও শুনে। কিন্তু রাইটিংয়ে কিন্তু আপনার পুরো রাইটিং স্টাইলের গ্রামার দেখবে, আপনার ভোকাবুলারি কেমন ভালো, কোয়েশনে যে ওয়ার্ডগুলো দিচ্ছে সেটার সিনোনিম কেমন ইউজ করতে পারতেছেন, এই জিনিসগুলো কিন্তু দেখবে। তো এই জিনিসগুলো হলো ইম্পর্ট্যান্ট, এটা আগে বলে নিলাম। অ্যাপ্রোপ্রিয়েট স্টাইল এবং মোর ইনফরমেশন অন অ্যাসেসিং এত করবি এত। তো আইএলস অর্গ ওয়েবসাইটে গেলে ওদের যে ক্রাইটেরিয়া আছে রাইটিং অ্যাসেসমেন্ট, মানে একটা পরীক্ষার্থীর রাইটিং স্যাম্পলটা কিভাবে ওরা মার্ক করে, কি কি জিনিস মাস্ট থাকা উচিত নাম্বার ভালো করার জন্য, সেটা আরো ডিটেইলে দেখে নিতে পারেন। দরকার নাই, যেগুলো বলছি সেগুলো যদি মেনটেন করেন। তো আশা করি নোট নিছেন। নোট না নিলেও যারা শুরুতে একটু লেট করে ঢুকছেন তাদের জন্য ইউটিউবতে ভিডিও দিবই, প্রথম ৩-৪ মিনিট যারা মিস করছেন দেখে নেবেন পরে। এখন আমরা সরাসরি আজকে ১৬ নাম্বার যে ইয়াটা টেক্সট বুকটা, এখান থেকে ৪টা টেস্টেরই রাইটিং নিয়ে আলোচনা করব। কারণ ৪টা রাইটিং নিয়ে কেন করব, কারণ রাইটিং টাস্কের কিন্তু রিডিং লিসেনিং এর মতো জেনারেল একটা ইয়ার ফর্ম নাই যে ট্রু ফলস আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, হেডিং ম্যাচিং আসবে, মাল্টিপল চয়েস আসবে। এক একটা রাইটিং টাস্ক এক এক রকমের উদাহরণ দেয় বা এক ধরনের প্রবলেম দেয়। তো প্রতিটা স্ট্রাকচারই আমি যেভাবে বলবো সেগুলো কিন্তু আজকে সবারকে খাতায় নোট করে ফেলতে হবে, যে স্টার্টিং করবো কিভাবে, কিভাবে লিখবো। তো আমরা টেস্ট ওয়ানে যাই। আরেকটা কথা ভুলে গেছি, রাইটিং এর জন্য কিন্তু মাক্কারের একটা অনলাইন পিডিএফ পাওয়া যায়। আমার কাছে আছে কিনা আমি জানি না, একটু দেখতে হবে। যদি না পাই তাহলে দেখি কালেক্ট করে আপনাদেরকে যদি দিয়ে দিতে পারি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর না হলে কেউ যদি মানে রাইটিং নিয়ে খুব টেনশনে থাকেন, সেই ক্ষেত্রে মাক্কারের বই কিনেও নিতে পারেন নীলক্ষেত থেকে। পড়লে ভালো হবে, খারাপ না। পড়ালেখা করলে অবশ্যই ভালো। আর নিচে থেকে যদি রাইটিং, হ্যালো, হ্যাঁ, তাই কিনলে তো খুবই ভালো। পড়লে তো অবশ্যই ভালো। আপনার আইডিয়া আরো শার্প হবে যে কিভাবে রাইটিং গুলো লেখা উচিত, কি, কি স্ট্রাকচার ইউজ করা উচিত। তাহলে আমরা আজকে প্রথম টেস্টের প্রথম রাইটিং এ যাই। হ্যাঁ, এই যে রাইটিং টাস্ক 1। এখানে বলছে রাইটিং টাস্ক 1 এ ২০ মিনিট এই টাস্কে কমপ্লিট করতে হবে। এবং the charts below show the changes in ownership of electrical appliances and the amount of time spent doing housework in households in one country between 1920 to 2019। তাহলে একটা ১০০ ইয়ার পিরিয়ড। তাহলে দেখেন এখানে কি কি বলছে, সামারাইজ দ্য মেইন ফিচার বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার। মানে কি, এখানে যত ডাটা দেওয়া আছে সব ডাটা নিয়ে আপনি কথা বলবেন না, কিছু পার্টিকুলার ডাটা সিলেক্ট করবেন এবং সেটা নিয়ে রিপোর্টিং করবেন। এবং মেক কম্প্যারিজনস হোয়ার রেলেভেন্ট, এবং তাদের মধ্যে একটা তুলনা করতে হবে। তাহলে এখন আমরা ফিগারটার দিকে তাকাবো। টাস্ক ওয়ানে যে কোয়েশ্চেনটা পড়ে ফেলছি, এখন ফিগারের দিকে তাকানো হলো আমাদের ফরজ কাজ। তাহলে ফরজ কাজের প্রথমে কি, প্রথমে ১৯২০ থেকে ২০১৯-এ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে। ডাটাটা ইম্পর্টেন্ট, কি দিছে পার্সেন্টেজ। আমি একটা কোচিংয়ে রিটেন স্ক্রিপ্টের খাতা দেখি, সেখানে অনেকেই এই সিম্পল জিনিসটাও ভুল করে, গ্রাফ থেকে জিনিসটা দেখতে ভুল করে, যে ইয়ারের অ্যাগেইনস্টে গ্রাফে কি দেওয়া আছে, পার্সেন্টেজ। এখন আপনি যদি রাইটিং এর সময় লিখে ফেলেন দ্য নাম্বার অফ হাউস হোল্ডস, তাহলে তো ভুল হবে, এটা মানে বিসমিল্লাহ গলদ। তাহলে এটা করা যাবে না। আপনার পার্সেন্টেজকে পার্সেন্টেজ হিসেবেই ইউজ করতে পারেন, বা নাম্বার ইন পার 100, এইভাবেও আপনি ন্যারেটিভকে একটু চেঞ্জ করেও লিখতে পারেন। এটা হলো আরেকটু হায়ার স্কোর যারা তুলতে চান। এই যে এই কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু নোট নিতে হবে। পার্সেন্টেজকে নাম্বার ইন পার 100, তো এইভাবে কিন্তু ন্যারেটিভকে চেঞ্জ করা যেতে পারে।
আচ্ছা, তো এখন এই যে এই প্রথম যে গ্রাফটা, এটা একটা কেমন গ্রাফ? এটা কি একটা লাইন গ্রাফ, এটা কি একটা বার গ্রাফ, নাকি একটা পাই চার্ট? বলেন তো যে কোনো একজন। হ্যাঁ, তাহলে আমি যখন এই প্যারাগ্রাফের আনসারটা লেখা শুরু করব, প্রথমেই লিখতে হবে দ্য গিভেন লাইন গ্রাফ। তাহলে খাতায় সবাই লিখে ফেলেন, গ্রাফ কয় প্রকারের হইতে পারে: লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই গ্রাফ। আবার গ্রাফের সিনোনিম হিসেবে ইউজ করতে পারেন গ্রাফ স্ল্যাশ ফিগার স্ল্যাশ ইলাস্ট্রেশন, দ্য গিভেন ইলাস্ট্রেশন। ডায়াগ্রামও লেখা যাবে। Good. হ্যাঁ হ্যাঁ, ডায়াগ্রাম লেখা যাবে। তো এই ধরনের সিনোনিম গুলো ইউজ করলে এক্সামিনার প্রথম লাইনটা পড়েই বুঝবে যে হ্যাঁ, ও তো কোয়েশনটা দেখে সরাসরি নকল করে লিখে নাই, একটা সিনোনিম ইউজ করছে, তার মানে ওর ভেতরে জিনিস আছে। ওর পুরোটা প্যারাগ্রাফ একটু মনোযোগ দিয়ে পড়ি, মার্কিং করি। তো এটা হলো প্রথম লাইনেই এক্সামিনারকে একটা নোটিফিকেশন দিয়ে দেওয়া যে আমি কিন্তু প্রিপেয়ার্ড ক্যান্ডিডেট। তো এইটা গেল, এটা দেওয়ার পর আপনার এই যে এখানে বলবেন, দেখেন এখন লাইনগুলো একটু ক্লিয়ারলি দেখলে ওয়াশিং মেশিনের একটা লাইন আছে, এটা কি একটা ফ্লাকচুয়েটিং ট্রেন্ড দেখা যায়। ট্রেন্ড, এই ওয়ার্ডটা খাতায় লিখেন, ট্রেন্ড। এই যে এই লাইন গ্রাফগুলো আমাকে কি দিচ্ছে, একটা ট্রেন্ড বোঝাচ্ছে। তো আমার ওয়াশিং মেশিন দিচ্ছে একটা ফ্লাকচুয়েটিং ট্রেন্ড, রেফ্রিজারেটর দিচ্ছে কি একটা রাইজিং ট্রেন্ড, আর ভ্যাকুয়াম ক্লিনারও দিচ্ছে একটা রাইজিং, কিন্তু একটা হলো স্লোলি রাইজ করতেছে আর একটা কি র্যাপিডলি রাইজ করতেছে। এই যে এই কম্পারিজন গুলো আমি করলাম না, এটাই হলো আপনি পরীক্ষার মধ্যে লিখবেন। এন্ড কেমনে লিখবেন স্ট্রাকচারটা একটু পরে আমি দেখাচ্ছি, আপাতত এই জিনিসটা ভেঙে নেরেট করে দিই। তো আপনি এই যে লাইন গ্রাফ তিনটা দেখলেন, একটা ফ্লাকচুয়েটিং ট্রেন্ড, আর বাকি দুইটা রাইজিং ট্রেন্ড, কিন্তু একটা হলো স্লোলি রাইজিং আর একটা হলো র্যাপিড রাইজিং। এই দুইটা জিনিস গেল। তারপরে এখন তিনটা ট্রেন্ড বলে ফেলছেন একটা লাইনের মধ্যে, এক লাইন এক সেন্টেন্সে কিন্তু এই তিনটা ট্রেন্ডের কথা সামারি বলে ফেলছেন। এখন এদের মধ্যে আর কি তুলনা হইতে পারে? তুলনা হইতে পারে এই যে 1920 সালে তাদের পজিশন কি ছিল, তারপরে হলো 1940-এ একজন আরেকজনকে ক্রস করছে, তারপর 1960-এ এই দুইজনের মধ্যে একটা ক্রস হয়েছে, আর লাস্টলি 2019-এ গিয়ে কি সিচুয়েশন। এখন আমি কি সবগুলা ইয়ার নিয়ে কথা বলছি? বলি নাই। যেখানে কম্পারিজন করার মতন জায়গা আছে সেইখানেই আমি কম্পেয়ার করব। তাহলে শুরুতে কি লিখতে হবে? সেন্টেন্স হবে এরকম যে we can clearly see from the graphs that in 1920 the percentage of washing machine used in houses were much greater compared to রেফ্রিজারেটর অ্যান্ড ভ্যাকুয়াম ক্লিনার। দেখেন আমি কিন্তু প্রথম 1920-এর একটা তুলনাকে বলে ফেলছি। এখন কথা হলো গিয়ে টাস্ক ওয়ানে এভাবে লিখে ফেললে খুবই ইজি হতো, কিন্তু টাস্ক ওয়ানে তো ডেটা নির্ভর লেখা, টাস্ক টু এ হলো আপনি পুরো সেন্টেন্সে লিখবেন, একটার সাথে আরেকটা আর্গুমেন্ট করবেন, শর্ত দিবেন, কন্ডিশন দিবেন, রিজন দিবেন। কিন্তু টাস্ক ওয়ানে তো আপনাকে তুলনা যেমন করতে হবে তার সাথে ডেটাটা লিখে দিতে হবে। এখন ডেটাটা কিভাবে লিখবেন? এইখানে গ্রাফের দিকে দেখলে 1920 সালে ওয়াশিং মেশিনের ইউজ কিন্তু 40%, ক্লিয়ারলি দেখা যাচ্ছে ডটটা। তারপরে রেফ্রিজারেটর কিন্তু 30%। আবার ভ্যাকুয়াম ক্লিয়ার আমি বোধহয় একটু চোখে কম দেখতেছি, রেফ্রিজারেটর হলো 0.2 থেকে 3% হবে, আর ভ্যাকুয়াম ক্লিয়ার হলো 30%। হ্যাঁ, তাহলে তখন আপনি লিখবেন কি, we can clearly see from the graph that in the year of 1920 refrigerator was used by 2 or 3% people। তাহলে এই যে দেখেন আরেকটা নোট লেখেন, যখন আমি এক্সাক্ট ভ্যালু দেখতে পারবো না গ্রাফ থেকে, তখন সেই ভ্যালুটা লিখার আগে অ্যাপ্রক্সিমেটলি লিখবো অবশ্যই।
খাতায় নোট করেন। তো আমি লিখব in the year of 1920 approximately 3% households used refrigerator. On the other hand, washing machine was used by 40% households and refrigerator was used by 30%. তাহলে এখানে সবচেয়ে কম কে, সরি আবার রেফ্রিজারেটর, মানে এই দুইটা কালার সে হোয়াইট কালার আর অ্যাশ কালারের মধ্যে সমস্যা। যাই হোক, একটা হলো ভ্যাকুয়াম ক্লিনার 30%, ওয়াশিং মেশিন 40% আর রেফ্রিজারেটর হলো অ্যাপ্রক্সিমেটলি 3 or 4%। তাহলে এইটা হলো 1920-এর একটা লাইন লিখলাম, তাহলে আরেকটা সেন্টেন্স হলো। তারপরে নেক্সট we see that in the year of 1940 the trend changes as এই যে ট্রেন্ডের দিকে দেখেন, এইখানে একজন আরেকজনকে ওভারটুক করছে। ওভারটুক কিভাবে? দ্য ইউজার or the percentage of refrigerator overtook কাকে? ওয়াশিং মেশিন এবং ভ্যাকুয়াম ক্লিনার দুইটাকেই ওভারটুক করছে এই ইয়ারের সময়। তাহলে এইখানে কিন্তু ডেটাগুলো লেখার দরকার নাই, নোট নেন, খাতায় লিখেন। কেন ডেটা লিখবো না? কারণ এইখানে তিনটা পয়েন্টই খুবই ক্লোজ, তাদের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই, 50, 55 আর 60, মানে খুব অল্প রেঞ্জের মধ্যেই তিনটা ভ্যালু আছে। তাহলে এখানে স্পেশালি ডিফারেন্ট কোনো আলোচনার দরকার নাই, জাস্ট আমি মেনশন করে দিছি ইন দ্য ইয়ার অফ 1940 দ্য পার্সেন্টেজ অফ রেফ্রিজারেটর ওভারটুক বোথ ভ্যাকুয়াম ক্লিনার অ্যান্ড ওয়াশিং মেশিন। তো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে গেল। তারপরে নেক্সট লাইনে, তাহলে আমার কয়টা সেন্টেন্স হলো? শুধুমাত্র এই গ্রাফ ওয়ানটার জন্য তিনটা সেন্টেন্স হলো। প্রথমে হলো তিনটা ট্রেন্ড বলছি, একটা হলো ফ্লাকচুয়েটস আর বাকি দুইটা রাইস, একটা র্যাপিড রাইস আর একটা হলো স্লোলি রাইস। তারপর 1920 নিয়ে একটা সেন্টেন্স লিখলাম, আর 1940-এ শুধু ওভারটুক করছে। কোনো ডেটা লিখি নাই, কারণ এরা অল্প রেঞ্জের মধ্যে আছে দেখে, স্পেশালি মানে ডিফারেন্ট স্পেসিফিক্যালি এদেরকে নিয়ে বলার মতন কিছু নাই। তারপর অন দ্য ইয়ার অফ 1960 অথবা আপনারা শুধু লিখতে পারেন নেক্সট ইন 1960 we see that refrigerator is used by 90% households. On the other hand, both washing machine and vacuum cleaner are used by 70% people. তাহলে এই যে দুইটা ট্রেন্ড এখানে এই পয়েন্ট এসে সমান হয়ে গেছে, আর আরেকজন হাইয়েস্ট পজিশনে আছে, এটাও আমি ন্যারেট করে দিছি। তাহলে এই হলো আমার চতুর্থ সেন্টেন্স গেল। এখন পঞ্চম সেন্টেন্স কি? পঞ্চম সেন্টেন্সে লিখব ইন দ্য ফলোয়িং ইয়ার্স দ্য পার্সেন্টেজ অফ রেফ্রিজারেটর অ্যান্ড ভ্যাকুয়াম ক্লিনার কন্টিনিউ টু রাইজ। এই যে কন্টিনিউ টু রাইজ, whereas washing machine gets অথবা falls down, the percentage of washing machine falls down, এটা লিখতে পারেন, অথবা ডিক্রিজ লিখতে পারেন। অনেক ধরনের ওয়ার্ড আছে, সিনোনিম, মানে কালেকশন অফ ওয়ার্ড, যার যত ভালো থাকবে সে তত সুন্দর করে লিখতে পারবেন। তাহলে ডিক্রিজ টু রাইজ অ্যাগেন। তাহলে এই যে দেখেন, আমি শুধু কালারটা একটু চেঞ্জ করে দিই। আমি শুধু যখন বললাম যে ইন দ্য ফলোয়িং ইয়ার্স রেফ্রিজারেটর অ্যান্ড ভ্যাকুয়াম ক্লিনার কন্টিনিউ টু রাইজ, এখানে আর কোনো ব্যতিক্রম আসে নাই। কিন্তু ওয়াশিং মেশিনের ক্ষেত্রে আমি কি লিখছি, একটু ডিলিট করি, ডিলিট না করলে ড্র করা যাচ্ছে না। ওয়াশিং মেশিনের ক্ষেত্রে লিখছি ওই 1960-এর পরের আলাপটায়, ইন দ্য ফলোয়িং ইয়ার্স দ্য পার্সেন্টেজ অফ ওয়াশিং মেশিন ফলস স্লোলি টু again rise in future or in the coming years। মানে কি, এই যে ইউজারটা ফল হয়েছে টু অ্যাগেইন রাইজ, এই যে একবার পড়ে যাওয়ার পর আবার কি রাইজ করছে। তাহলে এই যে এই টাইপের ল্যাঙ্গুয়েজগুলো যদি আমরা ইউজ করি,
তার মানে আমার এক্সামিনার ক্লিয়ারলি বুঝবে যে ও এইভাবে করে ন্যারেট করতে পারে কোনটা কি ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তাহলে ইট ফলস টু রাইজ অ্যাগেন ইন দ্য কামিং ইয়ার্স। এখন 2000 সালেরটা লিখলেও পারি, না লিখলেও পারি, এখানে তেমন ডিফারেন্স নাই। কারণ কেন কেন লিখবো না? কারণ 2019 সালে গিয়েও দেখতেছি রেফ্রিজারেটর আর ভ্যাকুয়াম ক্লিনার সেম ভ্যালুতেই আছে। তাহলে 2000 সালটা বলে লাভ নাই। তাহলে আমি জাস্ট লাস্ট একটা সেন্টেন্স দিয়ে এই গ্রাফটার এন্ডিং দিয়ে দিব, মানে 6টা সেন্টেন্সে এটা এই গ্রাফের কাহিনী শেষ। তারপরে নেক্সট আরো 5-6টা সেন্টেন্স দিয়ে সেকেন্ড গ্রাফটাকে বলে ফেলবো। তাহলে মোটামুটি আমার টাস্ক ওয়ানের ন্যারেশন বা ডেসক্রিপশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে finally in 2019 we see that both refrigerator and vacuum cleaner is used by 100% households or houses. এখন হাউসহোল্ড মানে কি? বাসা বাড়ি। তো আপনি হাউস দিতে পারেন, হোম দিতে পারেন, অথবা ফ্যামিলিজ দিতে পারেন, বাই 100% ফ্যামিলিজ। অনেকভাবেই সেন্টেন্সের স্ট্রাকচারকে চেঞ্জ করা যায়, মানে আপনি কিভাবে লিখবেন সেটা। আর ইন দ্য ইয়ার ইন 2019 আমরা দেখতে পাচ্ছি দুইটা অন দ্য সেম লেভেল। অন দ্য আদার হ্যান্ড দ্য ওয়াশিং মেশিন ফাইনালি, আচ্ছা এক সেকেন্ড একটা কল আসছে, ধরি একটু। ওকে, কোথায় ছিলাম সেটা একটু লিখি। তো ফাইনালি 2019-এ এই যে এখন আমি ওয়াশিং মেশিন নিয়ে লিখবো, অ্যান্ড উই ক্যান সি দ্যাট ওয়াশিং মেশিন ইউজড বাই অ্যাপ্রক্সিমেটলি 72%। দেখেন এই যে এটা কিন্তু 70 আর 80-এর মাঝামাঝি আছে। তো 72 লিখলেও কারেক্ট, 73 লিখলেও কারেক্ট, 74 লিখলেও চলে। তো অ্যাপ্রক্সিমেটলি লেখাটাই বেটার। তো এই জিনিসটা হলো খেয়াল করতে হবে যে এটা অ্যাপ্রক্সিমেটলি যেন আমরা অবশ্যই লিখি, যখন ক্লিয়ার ভ্যালু দেখতে না পারি, একটা অনুমান করে লিখতে হয় গ্রাফ দেখে। তো এটা গেল আমি প্রথম গ্রাফটাকে অ্যানালাইজ করে এটার সবগুলো ডাটা কম্পেয়ার করলাম, সিলেক্ট করলাম, শো করলাম। দেখুন এখন আমি যেভাবে এটারে ন্যারেট করছি, আপনার যদি মাক্কারের বই ফলো করেন সেখানে আবার দেখবেন যে ভিন্নভাবে ন্যারেট করছে। এবং এইটাই হলো আপনার মানে একটা ক্যান্ডিডেট হিসেবে আপনি কতটুকু প্রিপেয়ার্ড, এটাই প্রমাণ করবে যে আপনি বই থেকে ঠাডা মুখস্থ করে লিখতেছেন না, আপনি নিজের মতন করে সাজায় গুছায় লিখতেছেন। তো এই জিনিসটা সবার আয়ত্ত করার চেষ্টা করতে হবে। এখন সেকেন্ড গ্রাফটাই যাই। এখানে কি লিখছে? নাম্বার অফ আওয়ার্স অফ হাউস ওয়ার্ক পার উইক পার হাউস হোল্ড। মানে এই যে 1920 থেকে 2019-এর মধ্যে 1900 এই 100 ইয়ার পিরিয়ডের মধ্যে হাউস ওয়ার্কে কত ঘন্টা সময় নষ্ট করা হতো সেইটা কমতেছে। কেমনে কমতেছে? কারণ দেখেন এই যে আপনি যে যন্ত্রপাতির ইউজ ক্রমাগত দিন দিন বাড়তেছে, তার মানে আপনার ম্যানুয়ালি কাজগুলো করা লাগবে না। তাহলে আপনার কর্মঘণ্টা কমবে বাসায়, সেটারই ট্রেন্ড দেখতে পারতেছি। তাহলে এই গ্রাফটারে খুব অল্প ভাষায় আমরা শেষ করে ফেলতে পারবো। ইন দ্য টাইম ফ্রেম অফ 100 ইয়ার্স, দেখেন আমি একটা এখানে সুন্দর কিন্তু ওয়ার্কের কথা একটা দুই একটা ওয়ার্ড বা এটার বলতে পারেন আপনি ফ্রেজ ইউজ করছি। ইন দ্য টাইম ফ্রেম অফ 100 ইয়ার্স we can see that the number of time or the duration of housework per week is decreasing gradually, এই যে এই টাইপের অ্যাডভার্ব, গ্র্যাজুয়ালি, ফাস্টলি, স্লোলি, র্যাপিডলি, তো এই টাইপের অ্যাডভার্বগুলা বেশি বেশি ইউজ করতে হবে রাইটিং স্কিলের সময়। এগুলো হলো সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি করে এবং অর্থবহতাকে জোর দেয়। তো সেই জিনিসগুলো আমাদের চেষ্টা করতে হবে। আর
গ্রাফের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে আমার হরাইজন্টাল এক্সিস মানে কি, যে ভূমির এক্সিসের দিকে আছে ইয়ার, আর ভার্টিক্যাল এক্সিসে কি আছে নাম্বার অফ আওয়ার্স পার উইক এ নাম্বার অফ আওয়ার। তো লেখার সময় in the time frame of 100 years we can see that the number of hours per week in household works is decreasing gradually. এখন এই যে এই গ্রাফ, তো জাস্ট আমরা বারগুলাই এতক্ষণ খেয়াল করছি, কেউ কিন্তু এটা খেয়াল করি নাই। এখানে সুন্দর তিনটা ওয়ার্ড দিয়ে দিচ্ছে। আমরা যে প্যারাগ্রাফ লেখার সময় বারবার হাউস ওয়ার্ক লিখতেছি, একটা ওয়ার্ড যদি ৫-৬ বার ইউজ করি পুরো প্যারাগ্রাফের মধ্যে, পরে যেই টিচার থাকবে সে বোর হয়ে যাবে যে একই ওয়ার্ড, ওর কাছে ভোকাবুলারি কম। তাহলে এইখানে তো আপনারা কিছু ক্লু দিয়ে দিছে হাউস ওয়ার্ক বলতে কি বোঝায়, ওয়াশিং ক্লথস, প্রিপেয়ারিং মিলস, ক্লিনিং। তাহলে এই ওয়ার্ডগুলার ইউজ করবেন। দ্য টাইমস বা ডিউরেশন ইন ওয়াশিং ক্লথস, প্রিপেয়ারিং মিলস অ্যান্ড ক্লিনিং হ্যাজ ডিক্রিজড গ্র্যাজুয়ালি। তাহলে হাউস ওয়ার্কটা আবার ইউজ করা লাগলো না। ভ্যারাইটিও আনতে পারলেন ভাষায়। তারপর আরেকটা জিনিস যেটা করতে পারেন, এই যে এই গ্রাফটারে তো আমরা ডিক্রিজিং গ্র্যাজুয়ালি বলেই ফেলছি, কিন্তু এটারে দুইটা স্টেজে ভাগ করা যায়, স্টেজ। তাহলে একটু খাতায় নোট রাখেন যে টাস্ক ওয়ানে যখন গ্রাফ বা ফিগারগুলোকে আমরা ডেসক্রাইব করব তখন এই ওয়ার্ডগুলো ইউজ করব, স্টেজ, স্টেপ, স্টেজ, স্টেপ। এখন স্টেজ কি, এখানে স্টেজে দেখেন ডিরেক্টলি ডিক্রিজ করতেছে ১৯২০ থেকে ১৯৬০-এর মধ্যে। তাহলে বলতে পারেন যে দ্য নাম্বার অফ ওয়ার্কস বা ডিউরেশন ইন হাউসহোল্ড ওয়ার্কস ডিক্রিজড ডিরেক্টলি from 50% to 20%, from 50% in 1920 to 20% in 1960। তাহলে আপনি দুইটা ইয়ারকেও মেনশন করলেন এবং দুইটা ইয়ারের ৫০ থেকে ২০% ডিরেক্টলি ড্রপ করছে, ড্রপড, সেটাকে লিখতে পারেন ডিরেক্টলি ড্রপড। ডিরেক্টলি কেন, কারণ এই লাইনটা একটা স্ট্রেট লাইন। আমরা যারা ম্যাথ পড়ছি নানান সময় ইউনিভার্সিটিতে বা স্কুল কলেজে, তারা কিন্তু গ্রাফের স্লোপ ডিরেক্টলি, তারপরে কোনটা হলো একটু ফ্লাকচুয়েটিং, উঁচু নিচু, সেগুলো বুঝি। এটা ডিরেক্ট একটা স্ট্রেট লাইন, তাহলে ড্রপস ডিরেক্টলি। তারপরে আরেকটা স্টেপ কি, সেকেন্ড স্টেপে দেন ইট ফলস স্লোলি ফ্রম 1960 টু 1980। 20% থেকে কত পার্সেন্ট আসে, হতে পারে অ্যাপ্রক্সিমেটলি 15%, ফলস অথবা ড্রপস টু 15%, অ্যান্ড দেন ইট রিমেইনস কনস্ট্যান্ট। এই যে আরেকটা ওয়ার্ড কনস্ট্যান্ট, দেখেন এইখানে মোটামুটি স্ট্রেট লাইন ১৯৮০ থেকে ২০০০, কনস্ট্যান্ট লাইন, টু ড্রপ অ্যাগেইন। তাহলে দেখেন আগের গ্রাফেও কিন্তু আমি এরকম একটা ওয়ার্ড ইউজ করছিলাম যে ইট ফলস অ্যাগেইন টু রাইজ, ইট ফলস টু রাইজ অ্যাগেইন। আর এইখানে লিখতেছি কি, ইট রিমেইনস কনস্ট্যান্ট টু ফল অ্যাগেইন। ওই যে ফল করে, কিন্তু এইখানে এই ইয়েটা মানে ফল যে করে ঠিক আছে, কিন্তু এটা খুব বেশি ফলও না, 15% থেকে হয়তো ১১-১২% যায় ফল করে, 10% ম্যাচও করে না। তো অ্যাপ্রক্সিমেটলি, তো এইখানে ভ্যালুটা যদি নাও লেখেন খুব একটা দোষের কিছু না। ইট ফলস ফ্রম 15% টু অ্যাপ্রক্সিমেটলি 12% ইন 2019। তাহলে এই যে দুইটা গ্রাফের ডেটাগুলো কিন্তু আমরা লিখে ফেললাম। এখন আরেকটা ইম্পর্টেন্ট কাজ বাকি আছে, এই দুইটা গ্রাফের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। এই রিলেশনশিপটা আপনি কিভাবে লিখবেন, টাস্ক ওয়ানের একটা স্ট্রাকচার থাকে। স্ট্রাকচারটা হলো অনেকটা এরকম যে আমি একটা এখন ওয়ার্ড ফাইল শেয়ার করব, সেই ওয়ার্ড ফাইলটাতে আমি লিখব যে কীভাবে ইয়ে করতে হয়। কয়জন আছেন এখন দেখি একটু, 7 জন আছে মাত্র। রবিন, বাহ, মিথুন আউট কেন বুঝলাম না, পার্টিসিপেন্ট এত কম। আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে লিখতেছি আর কীভাবে লিখবেন।
আচ্ছা, এবার একটা বাইরের প্রশ্ন করি। কাজের ভিত্তিতে ব্যাংক কত প্রকার? কাজের ভিত্তিতে ব্যাংক কত প্রকার? দেখা যায় আমার ওয়ার্ড ফাইলটা, কেউ একজন কথা বলে একটু বলেন। কেন্দ্রীয় ব্যাংক। টাস্ক 1 এর আমি চেষ্টা করি, এখন কিরান মাক্কারের আচ্ছা, বই যদি পড়েন আচ্ছা। অন্য ইয়েও প্রথম ফর্মুলা যোজনা ফলো সরকার করতে পারেন, কিন্তু এই নতুন এলা আমি ইউজ বাংলাদেশ করতাম। আমার এটার জন্য ইন্ট্রো একটা প্যারা, নির্বাচন বৈদেশিক তারপরে পরিকল্পনা হলো একটা ওভারভিউ জড়িত কিনা প্যারা, তবে তারপর কাঠামোগত হলো ব্যাংক কত প্রকার? গ্রাফ 1 এবং 1 নিয়ে রাষ্ট্রীয় একটা গ্রাহ্য কাঠামোগত সামারি, বাস্তবতা জন্য তারপর একত্রে হলো শাখা কি? গ্রাফ এই 2 নিয়ে একটা মিশ্র সামারি। এই হলো আমি কাঠামোর একটা ভিত্তিতে ব্যাংক হচ্ছে ফলো করতাম। এখন বাস্তবতা, ইন্ট্রোতে কি একত্রে লিখবেন? শাখা ইন্ট্রোতে লিখবেন হলো কি? মিশ্র। আপনার যেই ঠিক আছে? ইয়েতে, কাঠামোর ভিত্তিতে ব্যাংক খাত কত প্রকার? আচ্ছা, কাঠামোর ভিত্তিতে ব্যাংক হচ্ছে ৫ প্রকার। কোয়েশ্চেনটা তো বইতে অবশ্যই আছে আপনাদের কাছে, হ্যাঁ বই থেকে একটু দেখেন। দা ওই যে বক্সের মধ্যে রাইটিং টাস্ক 1 এ যেখানে লেখা ছিল যে দ্য চার্টস বিলো শো দ্য চেঞ্জেস ইন ওনারশিপ অফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ট ডুইং হাউসওয়ার্ক ইন হাউসহোল্ডস ইন ওয়ান কান্ট্রি বিটুইন এত টু এত। এই যে এই লাইনটা যে লিখছে, এই লাইনটাকে আমি জাস্ট প্যারাফ্রেজ করব। রাইটিং এর জন্য ভেরি ইম্পর্টেন্ট থিং হলো প্যারাফ্রেজ করা। আপনি প্যারাফ্রেজ করতে না পারলে, আচ্ছা, সর্বশেষ মানে এই যে যেটা ওরা লিখে দিছে এটারই ফুল হুবহু কপি করবেন, আর টিচার মনে করবে যে ও তো সেন্টেন্স বানাইতে পারে না নিজের মতো করে, কোয়েশনের যা আছে সেটা দেখে ফলো করছে। সর্বশেষ তাহলে নবজাতক কি করব আমরা এটারে এখন প্যারাফ্রাস করে কিভাবে লিখব? সরকারের আমি একটু রাষ্ট্রীয় এটারে ইয়ে করি, সরকার সরকারের ইন্ট্রো। বিভিন্ন করে। তো আমি এটারে প্রথমে যেভাবে লিখব, শুরুতেই আমরা কিছু জিনিস আলাদা করছিলাম যে এটা হলো একটা লাইন গ্রাফ। তাহলে দিব দা গিভেন line graphs shows the percentage percentage of ownership of electrical। এখন ইলেকট্রিক্যালের সিনোনিম ইউজ করতে পারেন, কিন্তু ইলেকট্রিক্যালের সিনোনিম খুব কমই আছে। ডিজিটাল দিলে হবে না। ডিজিটাল বললে অনেক অনেক কিছু বোঝায়, যে মানে ল্যাপটপ মোবাইল টাইপের। এখানে ইলেকট্রিক্যাল বলতে বৈদ্যুতিক, এটা একটা লার্জ স্কেলে ওয়ার্ড। তো ইলেকট্রিক্যাল ইউজ করবো, কিন্তু ওনারশিপে আপনি সিনোনিম ইউজ করে চেঞ্জ করতে পারেন। ওনারশিপ বলতে মালিক। তাহলে ওনারশিপকে আপনি জাস্ট যদি, এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো সিনোনিম ইউজ করা খুব ভালো, কিন্তু আপনি যদি ভুল সিনোনিম ইউজ করেন তাহলে আপনার পুরো লাইনটাই ভুল যাবে। তো সেই ক্ষেত্রে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কোনটি? সিনোনিম যদি আপনার মাথায় এই মুহূর্তে বা পরীক্ষার ইনস্ট্যান্ট মুহূর্তে মাথায় আসতেছে না, তাহলে আপনি কি করবেন? ভবিষ্যতে বাণিজ্যিক ওই প্রতিষ্ঠান ওয়ার্ডটাকে ইউজ গঠনের করবেন, উদ্দেশ্যে তাও ভুল সিনোনিম ইউজ করবেন না। আর যদি ওয়ার্ডের ফর্মকে চেঞ্জ করতে পারেন, ওয়ার্ডের ফর্ম কিভাবে চেঞ্জ করে? এই যে আমি ওনারশিপ লিখছি, এটারে বলবো, এটা দিয়ে দিব যে পার্সেন্টেজ অফ ওনার্স হু ইউজ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। এটারে কি বলতে পারি? অ্যাপ্লায়েন্সেসের ওয়ার্ড একটা দিতে পারেন যে যন্ত্রপাতি, ডিভাইসেস, অথবা ম্যাটেরিয়ালস, যে কোনো একটা। কি এটা? ও, তো এই যে ম্যাটেরিয়ালস, এই টাইপের লিখতে পারেন, যে কোনো একটা সিনোনিম ইউজ করবেন। আমি ডিভাইসেস ইউজ করলাম, হু ইউজ ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড হাউ দ্য ট্রেন্ড, ওই যে ট্রেন্ড একটা ওয়ার্ড বলছিলাম, অ্যান্ড অ্যান্ড হাউ দ্য ট্রেন্ড চেঞ্জেস, ওর, এখন চেঞ্জেসের একটা সিনোনিম ইউজ করতে পারেন, হাউ দ্য ট্রেন্ড শিফটস
শিফট মানে হলো চেঞ্জ করা বা পরিবর্তন। তো এইটা একটা ওয়ার্ড ইউজ করলেন। এবং এখন ওই সেন্টেন্সে আমার যেটা গিভেন সেন্টেন্স ছিল ওইখানে আরেকটা পার্ট ছিল, সেটা কি অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ট ডুইং হাউস ওয়ার্ক। আচ্ছা, এটা মনে হয় উইন্ডোজ ইয়ে না করে পুরাটা স্ক্রিনকে শেয়ার করি, তাহলে বেটার হয়। এন্টায়ার স্ক্রিনটা, তাহলে আপনারা দেখতে পারবেন, রিলেট করতে পারবেন, তাই না? ভালো হচ্ছে না এখন? এই যে অ্যান্ড হাউ দ্য ট্রেন্ড শিফটস, এটা একটা লাইন লিখলাম। দা, এখন গ্রাফস ওয়ার্ডটা একবার ইউজ করে ফেলছি ইন্ট্রোডাকশনে, এখন আমি আরেকটা ওয়ার্ড ইউজ করবো, সেটা কি দ্য ফিগার্স অলসো ইনফর্ম অ্যাবাউট দ্য ডিউরেশন ডিউরেশন অফ ডিউরেশন অফ হাউসওয়ার্ক। হাউসওয়ার্ক, এখন হাউসওয়ার্কের কোনো সিনোনিম আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না। হাউসওয়ার্ক ইন হাউস হোল্ডস, এখন হাউস হোল্ডসে আর নতুন করে কিছু লেখার দরকার নাই। ইন ডিউরেশন অফ হাউস ওয়ার্ক ইন ওয়ান কান্ট্রি লিখছে, এটারে ইন এ কান্ট্রি উইদিন দ্য টাইম ফ্রেম অর টাইম স্প্যান, যে কোনো একটা ওয়ার্ড আপনারা ইউজ করবেন, টাইম ফ্রেম অথবা টাইম স্প্যান অফ 100 ইয়ার্স। 1920 থেকে 2019 100 ইয়ার্স ই হয়। এমনি দেখলে মনে হচ্ছে 99 ইয়ার, কিন্তু অ্যাকচুয়ালি টাইম পিরিয়ড অথবা টাইম ফ্রেম তো 100 ইয়ার্স। তাহলে এই যে আমি ইন্ট্রোডাকশনের যে লাইনটা, এটা হলো প্রথম কাজ। টাস্ক ওয়ানে কোয়েশনে যেই কথাটা ওরা বলে দেয়, লাল মার্ক করে রাখছি 2টা লাইন, ওই 2টা লাইনকে ইন্ট্রোটাকে আগে লিখতে হবে, এবং সেটা কি প্যারাফ্রেজিং করে। প্যারাফ্রেজিং করার অনেকগুলো উপায়ের মধ্যে একটা হলো আপনি সিনোনিম ইউজ করতে পারেন, খাতায় লিখেন একটু। প্যারাফ্রেজ করার সহজ উপায়, আমি কিছু ওয়ার্ডকে চেঞ্জ করে সিনোনিম ইউজ করতে পারি। আমি একটা সেন্টেন্সকে ভেঙে 2টা সেন্টেন্স বানাইছি, যেমন আমি করছি, এমন করতে পারেন। সেন্টেন্সের টেন্সকে চেঞ্জ করতে পারেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন। তো এরকম নানান উপায়ে আপনি প্যারাফ্রেজিং করতে পারেন। মানে হুবহু জিনিসটা লিখা যাবে না, এটাকে একটু আপনি নিজের মতন মডিউলেট করে লিখবেন। তো ইন্ট্রোডাকশন লাইনটাকে আমি একটা ফার্স্ট প্যারা কমপ্লিট করছি। এখন ওভারভিউ কি? ওভারভিউ হলো 2টা গ্রাফের একটা কানেকশন করে লিখবেন, এবং 2টা গ্রাফেরই একটু একটু সামারি লিখবেন, কিন্তু কোনো ডেটা মানে কি ওই যে 50% 60% এক্সাক্ট ডেটা ইউজ করবেন না। এক্সাক্ট ডেটা ইউজ না করে জাস্ট হলো একটা ওভারভিউ। ওভারভিউ ওই যে আমি কিভাবে দিছিলাম, ওভারভিউ দ্য গ্রাফ 1 shows that in 1920 the uses of washing machine was about 40% and greater than refrigerator at রেফ্রিজারেটর কত পার্সেন্টে আছে? at approximately। আচ্ছা, এখানে ডেটা দিতে পারেন, তবে আমি না ইউজ করি, এটাই বেটার। ওয়াজ ওয়াজ অ্যাবাউট না দিলাম, ওয়াজ গ্রেটার দেন রেফ্রিজারেটর অ্যান্ড ভ্যাকুয়াম ক্লিনার
আর বাংলাদেশ অঞ্চল জগতে ফুল গাছের ঠিক এটা একটা লাইন লিখলাম ওভারভিউ। তারপর নেক্সট আরেকটা লাইন লিখবো। আরেকটা লাইন কি? দ্য দ্য ট্রেন্ড, ওই যে একটা কথা বলছিলাম, ট্রেন্ড অফ ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন shows a fluctuating fluctuating nature nature but but হলো আমার vacuum cleaner rises slowly and refrigerator rises rapidly. Refrigerator rises rapidly and vacuum cleaner rises slowly. তো এই হলো দুইটা লাইন লিখলেন, এই হলো গ্রাফ ওয়ানের ওভারভিউ আপনি দিয়ে দিচ্ছেন। এই যে ওভারভিউ মানে কি, একটা শর্ট সামারি, পুরাটার একটা ট্রেন্ড বলছেন আর শুরুর দিকে কততে ছিল সেটা বলছেন, দ্যাটস এনাফ। তারপরে যখন আমি এই যে এই প্যারাতে আসব, গ্রাফ ওয়ানের সামারি, তখন আমি ইন ডিটেইলে সবগুলা ডাটা কে কত পার্সেন্টেজ, যে একটু আগে যখন বুঝাইছি যে ওই অত পার্সেন্টেজের ডাটাগুলো শো করে করে ইয়ার ওয়াইজ কম্পেয়ার করে করে দেখাইবেন যে এটার সাথে এটা হইছে, এই 20 বছর পরে এই হইছে, এই 20 বছর পরে এ ওরে ওভারটুক করছে, সারপাস করছে। তো এই টাইপের তখন থাকবে। তো ওভারভিউ হয়ে হলো আমার একটা শর্ট সামারি, যেখানে আমি খুব বেশি ডাটা ইউজ করবো না, জাস্ট একটা জেনারেল ন্যারেটিভ দিব। তো গ্রাফ ওয়ানের জন্য দুইটা সেন্টেন্স কমপ্লিট। এখন আমি গ্রাফ থ্রি এর ইয়েতে যাব। গ্রাফ ওয়ানের জন্য দুইটা সেন্টেন্স কমপ্লিট, এখন গ্রাফ টু এ যাব, সেখানে একটা লাইন লিখলেই হবে ওভারভিউ। সেটা কি? উইদিন দ্য সেম টাইম স্প্যান, একটা সময়সূচি, টাইম স্প্যানের মধ্যে, যে দ্য নাম্বার অফ আওয়ার্স স্পেন্ট, এই দেখেন আমি চেঞ্জ করে দিচ্ছি, আওয়ার্স বানানটা একটু বলে গেছে, আওয়ার্স স্পেন্ট ইন হাউস হোল্ড টাস্কস, দেখছেন আমি কতটুকু চেঞ্জ করে দিছি, নাম্বার অফ আওয়ার্স স্পেন্ট ইন হাউস হোল্ড টাস্কস পার উইক shows a gradual decrease একটা গ্র্যাজুয়াল ডিক্রিজ হয়েছে। এখন এটা তো ওই যে গ্রাফ সামারি টু, যেটা গ্রাফ টু এর যে সামারি, তখন তো আপনি ওই যে ডিক্রিজের ওই যে স্টেজ, একটা স্টেজ হলো ডিরেক্টলি ডিক্রিজ হয়, আরেকটা হলো স্লোলি ডিক্রিজ হয়, আরেকটা কনস্ট্যান্ট থাকে, তারপর টু অ্যাগেন ডিক্রিজ, ওইভাবে তখন ডিটেইলে গ্রাফ টু এর সামারিতে যাবেন। সেগুলো হলো থার্ড প্যারা, ফোর্থ প্যারা, এগুলো আপনার চারটা প্যারা। তাহলে ইন্ট্রো প্যারাটা লেখা শিখলাম, তারপরে হলো ওভারভিউ লেখা শিখলাম, তারপরে গ্রাফ ওয়ান আর গ্রাফ টু এগুলো তো অলরেডি বলা হয়ে গেছে যে কিভাবে লিখবো। প্রকৃতির লক্ষ্যমাত্রা 6.75%। হ্যাঁ, কি রবিন কিছু বলতে চাও নাকি? রেইস হ্যান্ড করছো। হ্যাঁ, হ্যাঁ, এটার কারণ হলো কি, হ্যাঁ, ও এক হলো ওয়ার্ডের একটা লিমিট আছে, আর হলো তুমি ওভারভিউ একবার ওই পার্সেন্টেজ গুলা লিখবা, তারপর গ্রাফ ওয়ানের সামারি করতে গিয়ে আবার লিখবা, রিপিটেশনটা পছন্দ করে না আইএলস এর প্যারাগ্রাফে, রিপিটেশনটা যত কম রাখা যায়। আর ওভারভিউ প্যারাগ্রাফটা এরকম শর্ট একটা ওভারভিউ লিখতে হয়। তো ওভারভিউটা ২ লাইনে ৩ লাইনে এটা লিখলাম। তো উইদিন দ্য সেম টাইম স্প্যান নাম্বার অফ আওয়ার্স স্পেন্ট ইন হাউসহোল্ড টাস্ক পার উইক শোজ এ গ্র্যাজুয়াল ডিক্রিজ। তো সেকেন্ড গ্রাফের জন্য একটা আমি ওভারভিউ লিখে ফেলছি। এখন লাস্টে ২টা গ্রাফের আমি লিঙ্ক করব কিভাবে? এই যে ওভারভিউ এর লাস্ট লাইনে এটা হলো একটা লিঙ্ক আপ লাগাইতে হবে। দিস মাইট বি আ রেজাল্ট অফ increasing usage of electricity
electrical তুমি বইয়ের সাথে আপডেটেড থাকতে পারবে না। appliances appliances in houses or homes. আমি সমস্যা হচ্ছে আমি পড়াশোনা করি। মানে এই যে হাউস হোল্ড কাজ করতে আগে এত সময় লাগতো, এখন আর এত সময় লাগে না। এটা কেন হইছে? কারণ দিন দিন যে ইলেকট্রনিক ডিভাইস গুলা বা অ্যাপ্লায়েন্স গুলা বেশি বেশি বাসা বাড়িতে ইউজ বাড়ায় গেছে। তো সেই জন্য তাদের এখন বাসায় এত কাজ করা লাগে না আগের মতো। তো এই হলো একটা গ্রাফের সাথে আরেকটা গ্রাফের রিলেশনশিপ বিল্ড আপ হয়ে গেল। This might be a result of increasing uses of electrical energy in home, which lets মানে কি অনুমতি দেয়, lets people to spend less working hours in household works. বাসা বাড়ির কাজকর্মে কম সময় বা ওয়ার্কিং আওয়ার স্পেন্ড করতে অ্যালাউ করে, লেটস করে বা অ্যালাউ লিখতে পারেন, হুইচ লেটস অথবা স্লেটস দিয়ে হুইচ অ্যালাউজ। তো এইভাবে কিন্তু আমি দুইটা গ্রাফের মধ্যে একটা রিলেশনশিপও বিল্ড করে ফেললাম। এই যে ওভারভিউ হয়ে গেছে। তাহলে এখন এই প্যারাগ্রাফটা পড়ে আপনার টিচার বুঝে যাবে যে সে দুইটা গ্রাফেরই কাহিনী বুঝে ফেলছে এবং দুইটা গ্রাফের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করে ফেলছে। তারপরে তো এতক্ষণ যে প্যাচাল পারছি, গ্রাফ 1 এর সামারি লিখবেন, গ্রাফ 2 এর সামারি লিখবেন। টাস্ক 1 নিডস নো কনক্লুশন। টাস্ক 1 এ কোনো কনক্লুশন লাগে না। 4টা প্যারা, ইন্ট্রো, ওভারভিউ, গ্রাফ 1, গ্রাফ 2, এটা দিয়ে 150 ওয়ার্ডে শেষ করতে হবে। কোনো কনক্লুশন লাগে না, কনক্লুশন লাগে টাস্ক 2 এ। তো এই যে এই ভিডিওটার টাইম শেষ হয়ে যাচ্ছে, নতুন একটা লিঙ্ক দিচ্ছি, সেখানে এখন আমরা টাস্ক 2 নিয়ে একটু কথাবার্তা বলবো। তো এই হলো মোটামুটি একটা সামারি টাস্ক 1 এর, যে কিভাবে আমরা সেটা করতে পারি। ঠিক আছে। প্রযুক্তি